ঘটনাটি ঘটেছিল বাংলাদেশের ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার কোনো একটি প্রত্যন্ত গ্রামে। এটি অনেক পুরাতন একটি গ্রাম ছিল। গ্রামের ঘরবাড়ি, রাস্তাঘাট এবং মানুষের জীবনযাত্রায় তখনও আধুনিকতার ছোঁয়া একটুও লাগেনি। সেই মুহূর্তে এই পুরাতন আমলের জমিদারি প্রথা বা প্রাচীন মিথগুলো যেন এই গ্রামের বাতাসেই মিশেছিল। নানা তখন টগবগে যুবক। তিনি যে বাড়িতে থাকতেন সেটি ছিল ওনার পৈতৃক ভিটা। বিশাল বড় সীমানা দিয়ে তৈরি সেই বাড়ি, গ্রামের ভাষায় যাকে বলে জমিদার বাড়ি। চুন সুরকি গাঁথুনি, বিশাল সব থাম, আর বাড়ির ভিতরে বড় উঠান। তবে এই ঘটনার মূল কেন্দ্রবিন্দু ঘর নয়, বাড়ির পেছনের একটি নির্দিষ্ট অংশ। আস্তর নানাদের বাড়ির ঠিক পেছনে মূল সীমানার ভিতরে আরেকটি ছোট উঠান বা আঙিনা ছিল। এই পেছনের আঙিনাটি ছিল মূল বাড়ি থেকে কিছুটা আলাদা। মাঝখানে একটি ইটের দেয়াল এবং একটি পুরাতন কাঠের দরজা দিয়ে এই অংশটি মূল বাড়ি থেকে পৃথক করা হয়েছিল। আমাকে ক্ষমা করবেন, ইটের দেয়াল নয়, এটা হবে মাটির দেয়াল। এই পিছনের জায়গাটা ছিল বেশ অদ্ভুত। তিন দিকে মোটামুটি উঁচু দেয়াল, আর একপাশে সারি সারি প্রাচীন গাছপালা, মেহগনি, আম, কাঁঠাল, নানান জাতীয় গাছ। কিন্তু অদ্ভুত বিষয় হলো মাটির একটা নির্দিষ্ট অংশে কোনোদিন কোনো ফসল জন্মতো না। নানার বাড়ির মহিলারা, বিশেষ করে ওনার মা এবং চাচিরা, বহুবার চেষ্টা করেছিলেন ওই জায়গায় শাকসবজি বা ফুলের বাগান করার। লাউ, কুমড়ো, পুঁইশাকের বীজ বোনা হতো, যদিও যত্নও করা হতো, কিন্তু চারা গজানোর কিছুদিন পরেই সেগুলো অকারণে মরে যেত। যেন মাটির নিচ থেকে কোনো এক অদৃশ্য শক্তি চুষে নিত সেই গাছগুলোর প্রাণরস। দিনের পর দিন এমনটা হওয়ার পরে বাড়ির লোকেরা এক প্রকার হাল ছেড়ে দিয়েছিলেন। জায়গাটি ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে পড়ে। সেখানে কেবল বাড়ির পুরাতন আসবাব, ভাঙা চৌকি আর রান্নার জন্য শুকনো লাকড়ি বা জ্বালানি কাঠ স্তূপ করে রাখা হতো। শীতকাল এলে গ্রামের পরিবেশ এমনিতেই অনেক গুমট থাকতো। কুয়াশার চাদরে ঢাকা চারপাশ। সূর্য ডুবতে না ডুবতেই গ্রাম জুড়ে নেমে আসে গভীর নীরবতা। আর সেই বছরে শীতটা পড়েছিল খুব বেশি, হাড় কাঁপানো ঠান্ডা। কুয়াশার ঘনত্ব অনেক বেশি ছিল, যেন হাত বাড়ালে নিজের আঙুলগুলো স্পষ্ট দেখা যায় না। মাঘ মাসের সেই কনকনে শীতেই ঘটনার মূল সূত্রপাত। বাড়ির মহিলারা রান্নার জন্য লাকড়ি আনতে ওই পেছনের উঠানে যেতেন। একদিন সকালে নানার বড় চাচি লাকড়ি আনতে গিয়ে লক্ষ্য করলেন লাকড়ি স্তূপের পাশে বেশ বড় সড়ো কিছু হাড়গোড় পড়ে আছে। হাড়গুলো সাধারণত কোনো মুরগি বা ছোট প্রাণীর নয়, দেখেই বোঝা যাচ্ছিল এগুলো কোনো বড় পশুর হাড়, হয়তো বা গরু বা খাসি টাইপের কোনো পশু। হাড়গুলো ছিল একেবারেই তাজা, যেন কিছুক্ষণ আগে কেউ এগুলো থেকে মাংস ছাড়িয়ে বা চিবিয়ে খেয়েছে। হাড়ের গায়ে লেগে থাকা মাংসের কণাগুলো তখনও কাঁচা। চাচি প্রথমে ভাবলেন হয়তো কোনো শিয়াল বা কুকুর বাইরে থেকে কোনো মরা পশুর হাড় মুখে করে এনে এখানে ফেলেছে। গ্রামের বাড়িতে এই জিনিসটা খুব একটা অস্বাভাবিক নয়। তিনি বিরক্তি নিয়ে হাড়গুলো কুড়িয়ে সীমানার বাইরে ফেলে দিলেন। কিন্তু পরদিন সকালে আবার একই দৃশ্য। এবার হাড়ের সংখ্যা আরো বেশি। শুধু তাই নয়, হাড়গুলো এমনভাবে ভেঙে, যেমন আসলে সাধারণত কোনো কুকুরের পক্ষে বা শেয়ালের পক্ষে করা পসিবল ছিল না। কোনো কোনো হাড়ের মাঝখান থেকে মজ্জাটা পর্যন্ত শুষে নেওয়া হয়েছে। বাড়ির লোকেরা চিন্তায় পড়ে গেলেন। দেয়ালে ঘেরা এই সুরক্ষিত জায়গায় কুকুর বা শেয়াল ঢোকার তো কোনো রাস্তাও নেই। আর যদি ঢোকেও, বাই এনি চান্স, তবে এত বড় হাড় তারা আনবে কোথা থেকে? আর রোজ রোজ এখানে বসেই বা কেন খাবে? তবুও যুক্তিবাদী মন অনেক কিছুই ভাবতে চায় না। ওনারা ভাবলেন হয়তো রাতের অন্ধকারে কোনো বুড়ো বিড়াল বা খেকশিয়াল টাইপের কোনো কিছু টপকে ভেতরে আসে। শীতের রাত, তাই হয়তোবা লাকড়ির স্তূপের উষ্ণতায় বসে আরাম করে খাবার খায়। এই উপদ্রব বন্ধ করার জন্য বাড়ির মুরব্বীরা সিদ্ধান্ত নিলেন ওই পেছনের উঠোনে রাতে আলোর ব্যবস্থা করা হবে। আলো থাকলে বুনো জীবজন্তু সচরাচর হয়তো বা আসতে পারবে না। এই ভেবে সে আমলে তো আর আজকালকার মতো ফ্লাড লাইট বা সেন্সর লাইট ছিল না। ভরসা ছিল হারিকেন বা লণ্ঠন। ঠিক হলো সন্ধ্যা হলেই একজন গিয়ে ওই পেছনের উঠোনের লাকড়ির ঘর বারান্দায় একটা লণ্ঠন ঝুলিয়ে দিয়ে আসবে। কয়েকদিন এভাবেই চলল, কিন্তু হাড় পাওয়া বন্ধ হলো না। বরং হাড়ের সাথে এবার যুক্ত হলো উৎকট গন্ধ, বাজে দুর্গন্ধ। পচা মাংসের গন্ধের মতো ভ্যাপসা একটি গন্ধ ওই পিছনের উঠোন থেকে ভেসে আসতে লাগলো অনবরত। সেদিন ছিল অমাবস্যার রাত। আকাশটা ছিল মোটামুটি মেঘলা, তার উপরে ঘন কুয়াশা। বাতাস বইছে খুব জোরে। গ্রামের গাছপালাগুলো বাতাসের ছাপটা এমন শব্দ করছিল, যেন অনেক বিশাল আকৃতির কেউ দীর্ঘশ্বাস ফেলছে। শন শন শব্দে বাতাস বইছে, আর টিনের চালের মাঝে শুকনো পাতার আচ্ছারাগাল শব্দ। রাত তখন প্রায় 11টা।
গ্রামের রাত অনেক নিস্তব্ধ, সবাই ঘুমানোর প্রস্তুতি নিয়েছে। অনেকে ঘুমিয়েও গেছে। হঠাৎ নানার মেজ ভাবি, যার নাম ছিল রেহানা, ওনার মনে পড়ল পেছনের উঠানে লণ্ঠন জ্বালানো আছে। রেহানা ভাবি ওনার শাশুড়িকে অর্থাৎ নানার আম্মাকে বলল, আম্মাজান, বাইরে তো অনেক বাতাস, এই পেছনে যে লণ্ঠনটা ঝুলতেছে চারপাশে তো অনেক শুকনো কাঠের পাতা, যদি লণ্ঠনটা পড়ে গিয়ে আগুন ধরে যায়, তার চেয়ে বরং আমি আর ছোট বোন ওনাদের লণ্ঠনটা নামিয়ে নিয়ে আসি। এখানে বলে রাখা ভালো, ছোট বোন বলতে বোঝানো হয়েছিল নানার ছোট বোন। ওনার নাম ছিল সুমি। এই কথা শুনে নানার আম্মা বললেন, হ্যাঁ ঠিক বলেছ বৌমা। আচ্ছা ঠিক আছে, যাও, সাবধানে যাও, লণ্ঠনটা নিয়ে আসো। রেহানা ভাবি আর সুমি আপু দুইজন মিলে পেছনের দরজার দিকে এগিয়ে গেলেন। মূল বাড়ি থেকে বের হয়ে ওই উঠোনে যাওয়ার জন্য যে সরু গলিটা পেরোতে হয় সেটি ছিল ঘুটঘুটে অন্ধকার। তাদের হাতে কোনো টর্চ ছিল না, কারণ ওনারা জানতেন দরজা খুললে লণ্ঠনের আলোয় সবই দেখা যাবে। বাতাসের শো শো শব্দ তখন আরো তীব্র হয়েছে। তারা দুজন কাঁপতে কাঁপতে পেছনের দরজার কাছে পৌঁছলেন। দরজার ওপাশে সেই উঠান। রেহানা ভাবি দরজার খিলটা খুললেন। পুরোনো কাঠের দরজা খোলার সময় ক্যাচ করে একটা দীর্ঘ আর্তনাদের মতো আওয়াজ হলো। সেই শব্দটা রাতের নিস্তব্ধতায় যেন অনেক দূর পর্যন্ত ছড়িয়ে গেল। তারা দুজন দরজার পাল্লাটা সামান্য ফাঁক করতেই দেখলেন ভেতর থেকে একটা শব্দ ভেসে এলো, অদ্ভুত একটা শব্দ, যেমন কেউ কিছু একটা খাচ্ছে, কটকট মটমট চপচপ টাইপের সাউন্ড। শব্দটা ঠিক যেন খুবই শক্ত কিছু চিপে খাওয়ার মতো। আপনারা হয়তো কুকুরকে অনেকেই হাড় চিবোতে দেখেছেন। হাড় ভাঙার যে মটমট শব্দটা, এটা ছিল তেমনি, কিন্তু তার থেকে অনেক বেশি ভারী এবং স্পষ্ট। মনে হচ্ছিল খুব শক্তিশালী কোনো চোয়াল দিয়ে মোটা কোনো হাড় গুঁড়ো করা হচ্ছে। সুমি আপু ভয়ে রেহানা ভাবির হাত খামচে ধরলেন। ফিসফিস করে বললেন, ভাবি, এটা কিসের শব্দ? রেহানা রেহানা বললেন, চুপ, মনে হয় ওই বিড়াল বা কুকুর আসছে, তারা আজকে তাড়াবো। ওনারা ভেবেছিলেন কোনো জানোয়ার হবে। সাহস সঞ্চয় করে রেহানা ভাবি দরজা সম্পূর্ণ খুলে দিলেন। লণ্ঠনটা ঝুলছিল উঠানের মাঝখানে একটা আম গাছের ডালে। বাতাসের দাপটে লণ্ঠনের আলোটা কাঁপছিল, যার ফলে পুরো উঠোন জুড়ে আলো ছায়া এক ভৌতিক খেলা চলছিল। সেই দুলতে থাকা আলোয় তাদের চোখে পড়ল উঠানের এক কোণে লাকড়ির স্তূপের ঠিক পাশেই। দৃশ্যটা দেখার জন্য ওনারা প্রস্তুত ছিল না। আসলাম নানা যখন এই অংশটা বলছিলেন, ওনার গলার স্বরটাও কাঁপছিল। ওনারা দেখলেন লাকড়ির স্তূপের আড়ালে মাটির উপরে হাঁটু গেড়ে বসে আছে একটা মানবাকৃতি, কিন্তু সেটা কোনো স্বাভাবিক মানুষ নয়। তার পরনে ছিল ময়লাটে সাদা থপথপে একটি কাপড়, যা বাতাসের ঝাপটায় উঠছিল। তার পিঠটা ছিল দরজার দিকে, কিন্তু সব থেকে ভয়ের বিষয় হলো তার চুল। বিশাল একরাশি জট পাকানো কালো চুল আর পিঠের কোমর পর্যন্ত ছড়িয়ে আছে, আর সেই চুলের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে তার শরীর। মহিলাটি দুহাত ধরে আছে একটি বিশাল হার্ট, আর সেটির এক প্রান্ত তার মুখের ভিতর। সে পাগলের মতো সে হাড়টা চিবুচ্ছে। কটকট শব্দ এবং আওয়াজ ভেসে আসছে তার মুখ থেকে। রেহানা ভাবি আর সুমি পাথর হয়ে দাঁড়িয়ে রইলেন। তাদের গলা দিয়ে কোনো আওয়াজই বের হচ্ছিল না। ঠিক সেই মুহূর্তে যেন তাদের উপস্থিতি টের পেয়ে ওই জিনিসটা বা মহিলাটি বা অবয়ব যেই হোক, খাওয়া থামিয়ে দিল। আস্তে আস্তে খুব ধীরে ধীরে ঘাড় ঘোরালো তাদের দিকে। লণ্ঠনের সেই দোলানো আলোয় তারা যে মুখটি দেখলো সেটি বলার মতো নয়। মুখটি ছিল কুচকুচে কালো, যেটি কয়লার প্রলেপ দেওয়া। সেই কালো মুখের উপরে ছড়ানো ছিটানো অজস্র লোম। কপালের উপরে গালের দুই পাশে পশুর মতো লোম। কিন্তু তার মধ্যে যেটা সবচেয়ে ভয়ানক জিনিস ছিল সেটা হলো তার চোখ। দুটো চোখ ছিল জলজলে ভাটার মতো। অন্ধকারে বিড়ালের চোখ চিমনি জ্বলে, সেই চোখগুলো ঠিক সবুজ এবং হলুদ আলোর মিশ্রণে জ্বলছিল। চোখের কোনো শুধু দুটো জ্বলন্ত আগুনের পিণ্ড তাদের দিকে তাকিয়েছিল অপলক দৃষ্টিতে। তার মুখের কোণ থেকে গড়িয়ে পড়ছিল লালচে রক্ত। হাতে ধরা হাড়টা তখন সে শক্ত করে চেপে ধরে আছে। ভয়ের এক হিমশীতল স্রোত রেহানা ভাবির শির দ্বারা পেরিয়ে গেল। তিনি বুঝতে পারলেন এটা কোনো মানুষ নয়, বরং কোনো প্রাণীও নয়। এটা এমন কিছু যা এই পৃথিবীর নয়। মুহূর্তের মধ্যে সেই নীরবতা ভেঙে খান খান হয়ে গেল সুমি আপুর গগন পিতারি চিৎকারে। ওরে বাপরে! এই কথা বলে তিনি জ্ঞান হারানোর মতো অবস্থায় চলে গেলেন। উনি বারবার চিৎকার করছিলেন, ওইটা কি? কি ওটা? রেহানা ভাবি কোনো ক্রমে সুমি আপাকে টেনে ধরে ওখান থেকে দৌড় দিলেন। তাদের চিৎকার তখন পুরো বাড়ির মানুষ জেগে গেছে। আসলাম নানা, ওনার বাপ এবং চাচারা সবাই লাঠিসোঁটা নিয়ে টর্চ নিয়ে দৌড়ে এলেন। কি হয়েছে? কি হয়েছে? এই বলে সবাই যখন তাদেরকে ঘিরে ধরল, রেহানা ভাবি তখনও কাঁদছেন।
আঙুল দিয়ে শুধু পিছনের দিকটি ইশারা করে দেখালেন। তিনি কথা বলতে পারছিলেন না, শুধু তোতলামি করে বলছিলেন, ওখানে যাও, ওখানে একটি মহিলা হাড় খাচ্ছে। বাড়ির পুরুষেরা কাল বিলম্ব না করেই পেছনের উঠোনের দিকে ছুটলেন। আসলাম নানাও তাদের সাথেই ছিলেন। ওনারা যখন পেছনের দৌড়ায় পৌঁছালেন তখন সেখানে কেউ নেই। লণ্ঠনটা তখনও দুলছে, কিন্তু লাকড়ির স্তূপের কাছে পড়ে আসে সেই হাড়গুলো। আর মাটিতে, এটা নানা খুব স্পষ্ট দেখছিলেন যে মাটিতে মানুষের পায়ের মতো কিছু ছাপ, কিন্তু সেগুলো অস্বাভাবিক রকমের বড় এবং উল্টো দিকে ঘোরানো। নানা যখন ওই আম গাছটার দিকে গিয়ে দাঁড়ালেন, সেখানে একটি ছায়া বসেছিল। হঠাৎ ওনার মনে হলো বাতাসের মধ্যে কেউ খুব জোরে নিঃশ্বাস নিচ্ছে, ফুসফুস করে নিঃশ্বাস নিচ্ছে। একটা শব্দ ওনার কানের ঠিক পাশ দিয়ে চলে গেল, ফুসফুস টাইপের সাউন্ড। মনে হলো কেউ অদৃশ্য হয়ে ওনার পাশ ঘেঁষে দৌড়ে পালালো। সেই মুহূর্তে নানার কানে যেন তালা লেগে গেল, যেন তার কানের পর্দাগুলো কেউ ভ্যাকুয়াম দিয়ে টেনে ধরেছে। একটা আওয়াজ ছাড়া তিনি আর কিচ্ছু শুনতে পাচ্ছিলেন না। মাথাটা চক্কর দিয়ে উঠল। নানা চিৎকার করে বললেন, এখানে কিছু একটা আছে। আমি অনুভব করতে পারছি এখানে কিছু একটা অবশ্যই আছে, যেটা আমাদেরকে বিরক্ত করার চেষ্টা করছে। সবাই মিলে তন্ন তন্ন করে খুঁজলো, কিন্তু কাউকে পাওয়া গেল না। সেই রাতে আর কেউই পেছনের উঠানে থাকার সাহস করেনি। দরজা বন্ধ করে বড় বড় তালা লাগিয়ে সবাই মূল ঘরে ফিরে এলো। কিন্তু ঘটনা কিন্তু এখানেই শেষ নয়, বরং এটা ঘটনার শুরু ছিল। সেই রাতের পর থেকে ওনাদের জীবন যেন জীবন্ত নরকে পরিণত হলো। পরদিন রাত থেকে শুরু হলো দরজায় নানানভাবে কড়া নাড়া। রাত তখন 2টা বা 2:30, গভীর নিস্তব্ধতা। হঠাৎ পেছনের এক বন্ধ দরজার ওপাশ থেকে শব্দ আসতে লাগলো, ঠক 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 ঠক। প্রথমে আস্তে, তারপর জোরে মনে হতো কেউ অধৈর্য হয়ে দরজায় কিল মারছে। বাড়ির সবাই ভয়ে জড়সড় হয়ে বসে থাকত, কেউ সাহসে কাছেই যেত না। কিন্তু বিষয়টি আরো ভয়ানক হয়ে উঠল যখনই সত্তাটা কথা বলতে শুরু করলো। চতুর্থ রাতে দরজার উপাস থেকে অবিকল রেহানা ভাবির গলার স্বর ভেসে এলো, অথচ রেহানা ভাবি তো সবার সাথে ঘরেই বসা। বাইরের কণ্ঠস্বর ডাকছে, সুমি, ও সুমি, দরজাটা খোলো না গো, আমি বাইরে আটকে গেছি, খুব শীত করছে, খোলো না দরজাটা। সুমি, ও সুমি, ঘরের ভেতর। সুমি আপু ভয়ে কান্নায় ভেঙে পড়লেন। নিজের ভাবির গলার স্বর, কিন্তু ভাবি তার পাশেই বসে আছে। রিয়ানা ভাবির মুখ ফ্যাকাশে হয়ে গেছে। তিনি সুমি আপুর মুখ চেপে ধরলেন, যেন কোনো উত্তর উনি না দেন। কণ্ঠস্বর পরিবর্তিত হতে লাগলো। কখনো সেটা কোনো বাচ্চার আওয়াজ কান্না করছে, কখনো কোনো বৃদ্ধার খসখসে গলায় সে ডাকতো, অনুনয় করতো, বিনয় করতো, আবার কখনো রেগে গিয়ে গালিগালাজ করতো। চিৎকার করে বলতো, কেন খুলছিস না? আমার খিদে পেয়েছে, জানিস না? এটা আমার খাবার জায়গা, আমাকে খেতে দে। দরজা খোল বলছি, খোল। এই মানসিক অত্যাচার সহ্য করা কঠিন হয়ে পড়ছিল। আর রিহানা ভাবি অসুস্থ হয়ে পড়লেন। তিনি ঘুমের মধ্যেই প্রলাপ করতে শুরু করলেন। বলতে লাগলেন, আমাকে নিতে এসেছে, আমাকে চিবিয়ে খেয়েই ফেলবে। ওনার মানসিক অবস্থা ওনার মানসিক অবস্থাটা এতটাই খারাপ হলো যে ওনাকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। কিন্তু তাতে ওই জিনিসটা বা ওই জিন বা সত্তা যাই হোক, তার আক্রোশ কমলো না। এবার সে টার্গেট করলো সুমি আপুকে। রাতে সুমি আপুর নাম ধরে ডাকতো, ও সুমি ভাবি তো চলে গেছে না, আমার কাছে আয়, দরজাটা খোল, চল আমরা একসাথে খেলবো, খোল না দরজাটা। সুমি, ভয় পাস না, আমাকে দিনের বেলাতেও কোনো শান্তি ছিল না। উঠোনে হঠাৎ করে আকাশ থেকে ঢিল পড়তো, কখনো নোংরা আবর্জনা, কখনো পচা মাংসের টুকরা কোত্থেকে যেন উড়ে এসে রান্নাঘরে বা তুলসী পাতার দিকে পড়তো। গ্রামের মানুষজন বলাবলি শুরু করছিল, কেউ নাকি গভীর রাতে বাড়ির পেছনের প্রাচীরের উপরে এক দীর্ঘদেহী নারীকে, তার পা গুলো নাকি উল্টো দিকে ঘোরানো। গ্রামের বাচ্চারা ওই পথে হাঁটাই বন্ধ করে দিল। অবশেষে উপায় না দেখে নানা বা- বাবা খোঁজ নিলেন পাশের গ্রামের একজন আলেম ব্যক্তির। সবাই তাকে বড় হুজুর বলেই ডাকতেন। ওনার নাম ছিল শাহ সাহেব। উনি আধ্যাত্মিক চিকিৎসায় বেশ পারদর্শী ছিলেন। নানার বাবা গিয়ে সব খুলে বললেন। শাহ সাহেব সব শুনে তখন গম্ভীর হয়ে গেলেন। তিনি বললেন, বিষয়টা তো কোনো সাধারণ জিন্নের আসন নয়, আপনারা যার পাল্লায় পড়েছেন সে তো অত্যন্ত শক্তিশালী জিন মনে হচ্ছে। যেহেতু আপনাদের শরীরের, মানে কারো শরীরে ভর করিনি, সেহেতু আমার মনে হয় না এটা জুলজুলার কোনো একটা জিন হতে পারে। জুলজুলা হচ্ছে এক জিনের একটি সম্প্রদায়। ওরাই সাধারণত মানুষের শরীরে ভর করে থাকে। এটা কি আমি আসলে বুঝতে পারছি না। আসলে মনে হয় কোনো একটা বদলি জিন। এটাকে অনেকে পিশাচিনীও বলতে পারেন। আমি জানি না, দেখতে হবে আমাকে।
আধ্যাত্মিক জগতে আমরা এই টাইপের জিনিসগুলোকে খবিস বলে জানি, আর এরা মানুষের ক্ষতি করে আনন্দ পায়। আমি নিজে গিয়ে না দেখা পর্যন্ত কিছুই বুঝতে পারবো না। মানে আপনি আমার কথা বুঝছেন? আমাকে যেতে হবে, কিন্তু আমার কাজ আছে। আমি যাব। একটা দিন সময় দিন আমাকে, আমি যাব। শাহ সাহেব পরের দিন বাড়িতে এলেন। তিনি এসেই সোজা পিছনের উঠোনে চলে গেলেন। জায়গা দিতে পা দিয়ে তিনি থমকে দাঁড়ালেন। ওনার শরীর যেন কেঁপে উঠল। তিনি বললেন, কি ব্যাপার? এখানকার বাতাস তো খুবই ভারী। আপনারা বড় ভুলই করেছেন। এই জায়গাটা অনেকদিন ধরে পরিত্যক্ত ছিল না। আর এই গাছগুলো, বিশেষ করে ওই যে ওই কোণার শিমুল গাছটা, ওটাই ওর আস্তানা। এখানে বহু বছর ধরে আছে। আপনারা খেয়াল করেননি। এখন আপনারা ওকে বিরক্ত করেছেন। সে এখন অনেক রেগে আছে আপনাদের উপরে। নানা জিজ্ঞেস করলেন, তাহলে উপায় কি হুজুর? শাহ সাহেব বললেন, উপায় আছে। আমাকে এখানে 3 রাত থাকতে হবে। বিশেষ এক ধরনের চিল্লা করতে হবে এখানে আমাকে। আ- তবে খুব সাবধানে। এই 3 রাতে আপনাদের পরিবারের জন্য খুব বড় কঠিন একটা পরীক্ষা নেমে আসবে। এই জিনিসটা চেষ্টা করবে আপনাদের ক্ষতি করার। আমি যতক্ষণ পর্যন্ত আমল করব, আপনারা কেউ ঘর থেকে বের হবেন না, কোনো অবস্থাতেই না। আমি আবারও বলছি, কোনো অবস্থাতেই কারো ডাকে সাড়া দেবেন না, দরজা খুলবেন না। যদি আপনার মায়ের গলাতেও আওয়াজ দেয় তবুও না, মৃত কারো গলাতে আওয়াজ দিলে তবুও না, আমার গলা থেকে আওয়াজ আসলে তবুও খুলবেন না। শুরু হলো সে রুদ্ধশ্বাস 3 রাত। শাহ সাহেব পেছনের উঠানের একটি জায়গায় আগুনের কুণ্ডলী তৈরি করলেন। চারপাশে দাগ কেটে একটা সুরক্ষা বলয় তৈরি করলেন। এশার নামাজের পর তিনি সেই বৃত্তের ভেতরে বসে উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করতে লাগলেন এবং নানান ধরনের আয়াত পড়তে লাগলেন। প্রথম রাতের ঘটনা ছিল কিছুটা এমন। শাহ সাহেব পাঠ করতে শুরু করতেই পেছনের উঠানের তাণ্ডব শুরু হয়ে গেল। প্রথমে শুধু বাতাসের শব্দ, তারপর মনে হলো হাজার হাজার বাদুড় একসাথে ডানা ঝাপটাচ্ছে। গাছের ডালগুলো মটমট করে ভাঙার শব্দ হতে লাগলো। নানার ঘরের জানালার ফাঁক দিয়ে ভয়ে ভয়ে সব দেখছিলেন। ওনারা দেখলেন আগুনের কুণ্ডলীর বাহিরে একটা ছায়া ঘুরপাক খাচ্ছে। সে শাহ সাহেবের দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু আগুনের তাপ আর অদৃশ্য দেয়ালের কারণে ঘেঁষতে পারছে না। সে চিৎকার করছিল, পশুর মতো গর্জন করছিল, আর সেই আওয়াজে সম্পূর্ণ বাড়িটা থরথর করে কাঁপছিল। শাহ সাহেব অবিচল চিত্তে সূরা পাঠ চালিয়ে গেলেন। ভোর হওয়ার আগে হঠাৎ সব নিস্তব্ধ হয়ে গেল আজানের সাথে সাথে। দ্বিতীয় রাতের অবস্থা কিছুটা এমন। দ্বিতীয় রাতেও এই সত্তাটি বা বেপরোয়া হয়ে উঠল। শাহ সাহেব যখন তার কাজ শুরু করলেন, তখন হঠাৎ করে বাড়ির প্রধান ফটকে, অর্থাৎ একদম সামনের দরজায় ধাক্কাধাক্কি স্টার্ট হলো, এবং আশ্চর্যের বিষয়, দরজার ওপাশ থেকে রিহানা বাবির গলার আওয়াজ পাওয়া ভেসে এলো। আম্মা, সুমি, দরজাটা খোলেন না। আমি রেহানা। আমি ফিরে এসেছি। আমার খুব ভয় করছে বাহিরে। এই ব্যক্তি কে? উনি ভণ্ড। ওই ব্যক্তি কিন্তু আমাকে মেরে ফেলবে। আম্মা, আমাকে বাঁচান, দরজা খোলেন। গলার স্বরটা এতটাই বাস্তব ছিল যে নানা বিছানা থেকে উঠে দৌড় দিলেন, দরজার কাছে চিৎকার করে বললেন, আমার বৌমা এসেছে, আমার রেহানা এসেছে। তিনি প্রায় সিটখানি খুলেই ফেলেছিলেন। ঠিক সেই মুহূর্তে বাবা গিয়ে ওনাকে ঝাপটে ধরলেন। খবরদার, এটা রেহানা না। রেহানা তার বাপের বাড়িতে। এটা ওই শয়তানের কারসাজি। শাহ সাহেব না করেছেন। ও চাইছে যেন আমরা এই সুরক্ষা থেকে বের হয়ে পড়ি। এক পাও বাড়াবা না। বাইরে তখন কান্নার রোল পড়ে গেছে। আম্মা, আপনারা আমাকে ভালোই বাসেন না। আমাকে আপনারা বাঁচাচ্ছেন না। সেই আর্তনাদ শুনে পরিবারের সবার কলিজা যেন ছিঁড়ে যাচ্ছিল, কিন্তু কেউই দরজা খুললেন না। সারা রাত ধরে এই নাটক চলতে লাগলো। ফজরের আজানের সাথে সাথে আবারও সব শান্ত। তৃতীয় এবং শেষ রাত। শাহ সাহেব আগে থেকেই সব বলে রেখেছিলেন, এই রাতটি হবে সব থেকে ভয়াবহ। তিনি নানা নানাকে বললেন, আজ রাতে শেষ চেষ্টাটা করব। আপনাকে তৈরি থাকতে হবে। আপনারা 5 কেজি কাঁচা গরুর মাংস আর কিছু কলিজা জোগাড় করে রাখুন। ওটা আমার খুবই প্রয়োজন। এই কাজে লাগবেই। সবকিছু জোগাড় হয়ে গেল এবং সবাই রাতের অপেক্ষা করতে লাগলো। রাত 12টা। শাহ সাহেব তার বৃত্তের মধ্যে বসে আছেন। পাশে একটা মাটির পাত্রে সেই কাঁচা মাংস রাখা। উনি পাঠ শুরু করলেন। আজ আর কোনো লুকোচুরি নেই। পাঠ শুরু হওয়ার কিছুক্ষণ পরেই সেই শিমুল গাছটির মগডাল থেকে বিকট একটা হুংকার ভেসে এলো। মানে হলো আকাশ থেকে যেন বজ্রপাত হচ্ছে। তারপর ধপ করে কিছু একটা মাটিতে পড়ে গেল। নানা দেখলেন জানালা দিয়ে
সেই বিশাল লম্বাকৃতির ছায়ামূর্তিটি শাহ সাহেবের বৃত্তের ঠিক বাইরে দাঁড়িয়ে। আজ তার রূপ যেন অন্যরকম ভয়ানক। উচ্চতা প্রায় 7 থেকে 8 ফুট, চুলগুলো সাপের মতো ফুঁসছে। সে ধীর গলায় বলল, থামা, তোর পড়াটা থামা। তুই যাই করিস, আলেম, আমি এখান থেকে যাব না। এটা আমার জায়গা, আর আমি তোকে তোকে সহ সবাইকে শেষ করে দেব। শাহ সাহেব উচ্চস্বরে দোয়া পড়তে পড়তে আগুনের মধ্যেই কিছু একটা ছুঁড়ে মারলেন। আগুন দপ করে জ্বলে উঠল। তিনি সেই মাটির পাত্রের কাঁচা মাংসগুলো বৃত্তের বাইরে ছুঁড়ে দিলেন এবং চিৎকার করে বললেন, তুই যদি নিজের ভালো চাস, তবে এই ভোগ নিয়ে এখান থেকে চিরবিদায় হ। আর যদি না চাস, তবে আল্লাহর কসম, আজ আমি তোকে এখানে ধ্বংস করব। তোর মৃত্যু হবে আজকে এখানে। হঠাৎ করে দেখা গেল সেই ছায়াময় জিনিসটা মাংসের উপর ঝাঁপিয়ে পড়ল। হিংস্রভাবে মাংসগুলো চিবোতে লাগলো। সেই দৃশ্য মানুষের সহ্য সীমার বাইরে। খাওয়ার ফাঁকে ফাঁকে সে শাহ সাহেবের দিকে বারবার তাকাচ্ছিল। তার চোখের মনিতে ছিল পরাজয়ের গ্লানি আর তীব্র ঘৃণা। খাওয়া শেষ করে সে উঠে দাঁড়ালো। তারপর এক অদ্ভুত কাণ্ড করলো। সে হঠাৎ করে যেন মিলিয়ে গেল। নানা দেখলেন একটা লোক কিছু দূর থেকে ছুটে আসছে যে শিমুল গাছটির দিকে। দুই হাতে গাছটি জোরে ঝাপটে ধরল। তারপর অবিশ্বাস্য শক্তিতে ঝাঁকুনি দিতে লাগলো। শব্দে মাটি যেন চিরে ফেটে গেল। চোখের পলকে সেই মাঝারি আকারের গাছটি প্রায় শেকড়সহ উপড়ে পড়ল সেই লোকটি এবং একটানে পাশের দেয়ালে ছুঁড়ে মারল এবং সেখানে অজ্ঞান হয়ে গেল। এরপর কিন্তু অজ্ঞান হওয়ার আগে সে কয়েকটা কথা বলেছিল। আমি যাচ্ছি, কারণ তোর ক্ষমতার সাথে পারার ক্ষমতা এখনো আমার হয়নি। কিন্তু মনে রাখিস, সেই জায়গা যদি আবার কোনোদিন অপবিত্র হয়, যদি তোরা এখানে আলো না জ্বালিস, আমি আবার আসবো। আলো যতদিন না জ্বলবে, এই জায়গা আমার থাকবে। কথাটি বাতাসে প্রতিধ্বনিতে মিলিয়ে গেল। তারপর লোকটি অজ্ঞান হয়ে গেল। তারপর সেই সত্তাটি মনে হলো ঝড়ের মতো দেয়াল টপকে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। আমরা, অর্থাৎ নানারা, সেই লোকটার কাছে যখন গেলেন তখন দেখতে পেলেন উনি গ্রামেরই একজন ব্যক্তি, যাকে হয়তোবা প্রচেষ্টা করা হয়েছিল। এই যাওয়ার পরে লোকটা আস্তে আস্তে জ্ঞান ফিরলে লোকটা সুস্থ হয়ে যায় এবং এই লোকটা যখন মাটিতে পড়ে যায় তখন মনে হচ্ছিল একপাল বুড়ো ঘোড়া যেন দৌড়ে এই জায়গা থেকে চলে যাচ্ছে। শাহ সাহেব ক্লান্তিতে লুটিয়ে পড়লেন। নানা দৌড়ে গেলেন ওনার কাছে। তিনি ঘামে ভিজে একাকার, শুধু বলছিলেন, আলহামদুলিল্লাহ, কাজ হয়ে গেছে। কিন্তু কাজটা কাজটা কি দেখেছো? সকালে দিনের আলোতে সবাই দেখলো সেই শিমুল গাছটি সত্যি শিকড় শুদ্ধ উপড়ে পড়ে আছে, যেন কোনো খেলনা কেউ টান দিয়ে সেটাকে ফেলে দিয়েছে। দেয়ালের গায়ে বড় বড় ফাটল। যাওয়ার আগে শাহ সাহেব কয়েকটা নির্দেশ দিয়ে গেলেন এবং বললেন, এই জায়গাটিকে পরিষ্কার করবেন এবং এখানে 7 দিন ধরে সূরা বাকারা পড়বেন। আর ভুলেও কখনো মাগরিবের পরে এই জায়গায় অন্ধকার রাখবেন না। মনে রাখবেন, যেখানে মানুষের পদচারণা কমে যায়, অন্ধকার জমে, সেখানেই এরা বাসা বাঁধে। তারপর থেকে আমাদের বাড়িতে কঠোরভাবে এই নিয়মগুলো পালন করা হতো। ওই পেছনের উঠান পরিষ্কার করে নিয়মিত যাতায়াত শুরু করা হলো। আর আসলাম নানা নিজেও সেই থেকে একটা নিয়ম মেনে চললেন, মাগরিবের পরে কোনো ঘর কখনো অন্ধকারে রাখা যাবে না। এই ছিল ঘটনা। ঘটনাটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।